পড়ার টপিক বলে দেই আজকে পড়ব হচ্ছে জটিল সংখ্যা কি, জটিল সংখ্যাকে কিভাবে গ্রাফে প্রকাশ করা যায় এবং জটিল সংখ্যার আকারে কিভাবে প্রকাশ করা যায় কোনো একটা সংখ্যাকে। এই তিনটা হচ্ছে টপিক। ফার্স্টে দেখব জটিল সংখ্যা কি, সেকেন্ড টপিক হচ্ছে কিভাবে জটিল সংখ্যাকে গ্রাফে প্রকাশ করতে পারি আমরা, এবং থার্ড টপিক হচ্ছে একাধিক জটিল সংখ্যা থাকলে কিভাবে সেটাকে কোনো একটা জটিল সংখ্যার ফরম্যাটে নিয়ে আসা যায়। ঠিক আছে, তো প্রথমে দেখো, প্রথমে আমরা জটিল সংখ্যার সংজ্ঞাটা দেখব। জটিল সংখ্যা কি অ্যাকচুয়ালি? জটিল সংখ্যা বা এটাকে যৌগিক সংখ্যাও বলা হয়। এখন যৌগিক জিনিসটা তোমরা এর আগেও পড়ে আসছো অনেক জায়গায়। যৌগিক পদার্থ পড়ছো কিনা? যৌগিক পদার্থ কি? যেখানে একাধিক মৌলিক পদার্থের মিক্স থাকে। কোথাও মিক্স থাকলে সেটাকেই তো আমরা যৌগিক বা যৌগ বলে থাকি নাকি? আচ্ছা, এখন তোমরা 9-10-এ পড়ে আসছো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5 6 7 যেগুলা পড়ে আসছো এগুলা বাস্তব সংখ্যা। এবং লাস্ট দিন আমি তোমাকে পড়াইছি অবাস্তব সংখ্যা। আগে ভালো করে ক্লিয়ার হয়ে নাও, অবাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যার মধ্যে পার্থক্য আছে। অবাস্তব সংখ্যা আর জটিল সংখ্যা এক জিনিস নয়। 9-10-এ পড়ে আসছো বাস্তব সংখ্যা এবং লাস্ট দিন পড়ছো তুমি অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা কোনগুলা? কোনো একটা সংখ্যার সাথে যদি আই থাকে সেটাকে আমরা অবাস্তব সংখ্যা বলি, ইমাজিনারি নাম্বার বলি। আর আজকে পড়তেছি জটিল সংখ্যা। তো জটিল বা যৌগিক হচ্ছে যেখানে কোনো কিছুর মিক্স থাকে। এখানেও এক্স্যাক্টলি সেম কথা, যে সংখ্যার মধ্যে একাধিক সংখ্যা মিক্স থাকবে। কোনো একটা সংখ্যায় একাধিক সংখ্যা সংযুক্ত থাকলে সেটাকে জটিল বা যৌগিক সংখ্যা বলা হবে। কীরকম? কোনো একটা সংখ্যার মধ্যে তুমি যদি বাস্তব সংখ্যা পড়ে আসছো, বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা তুমি পড়ে আসছো কতদিন? অবাস্তব সংখ্যা। দুটা সংখ্যা আলাদা আলাদা করে পড়ছি আমরা। এখন কোনো একটা সংখ্যায় যদি বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার সংযুক্ত আকারে থাকে, দুটো যোগ আকারে থাকে, সেটাকে আমরা বলবো জটিল সংখ্যা। কীরকম? এক্সাম্পল দেখো, ধরো তোমাকে আমি একটা সংখ্যা বললাম 3। 3 একটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা কোনগুলা? ধরো 5i। কোনো একটা সংখ্যার সাথে আই থাকলে সেগুলোকে আমরা বলি অবাস্তব সংখ্যা। তাহলে 3 একটা বাস্তব সংখ্যা আর 5i একটা অবাস্তব সংখ্যা। আর যদি তুমি এটাকে এইভাবে লেখো 3 + 5i, 3 + 5iটা হলো জটিল সংখ্যা বা যৌগিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। বুঝছো কথা? এখন কোনো একটা জটিল সংখ্যাকে কিভাবে প্রকাশ করা হয় একটু দেখো। বাস্তব সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? 8 দ্বারা প্রকাশ করা হয়। রিয়েল নাম্বার 8 দ্বারা প্রকাশ করো। তাহলে খেয়াল করো, 3 একটা বাস্তব সংখ্যা, তাহলে 3কে আমরা রিয়েল নাম্বার 8 দ্বারা প্রকাশ করতে পারি। আর প্লাস 5 একটা বাস্তব সংখ্যা, 5কেও আমরা 8 দ্বারা প্রকাশ করতে পারি, সাথে একটা কি আছে? আই। তাহলে কোনো একটা জটিল সংখ্যাকে এই আকারে প্রকাশ করা হয়, আর প্লাস আর আই, বা কোথাও কোথাও তুমি এইভাবে পাবা, এ প্লাস আইবি, বা কোথাও এইভাবে পাবা এক্স প্লাস আইওয়াই, বা ধরো পি প্লাস আই কিউ। এগুলা প্রত্যেকটাই কোনো একটা জটিল সংখ্যার ফরম্যাট, যেখানে এই পাশের টার্মটা হলো বাস্তব সংখ্যা এবং এই পাশের টার্মটা হলো অবাস্তব সংখ্যা, এবং দুটা মিক্স করে পুরোটা যেটা, সেটা হচ্ছে জটিল সংখ্যা। তুলে নাও এটুকু আগে। বুঝছে? তুলছ? তো এইটুকু ক্লিয়ার হয়েছ? যেখানে দুটা সংখ্যা মিক্স থাকবে ওটাকে আমরা জটিল সংখ্যা বলবো। তাহলে আমাকে একটু অ্যান্সার দাও, এখানে আমাকে একটু অ্যান্সার দাও। তোমাকে আমি যদি বলি 4 কি সংখ্যা? 4 হচ্ছে বাস্তব সংখ্যা। 4 বাস্তব সংখ্যা আমি মেনে নিয়েছি। তোমাকে আমি যদি বলি 7i, এটা কি সংখ্যা? এটা হচ্ছে অবাস্তব সংখ্যা। 4 বাস্তব সংখ্যা, 7i অবাস্তব সংখ্যা। এবার যদি বলি 4 + 7i, এটা কেমন সংখ্যা? এটা হচ্ছে জটিল সংখ্যা বা এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই তো। আচ্ছা, এটা কেন কমপ্লেক্স নাম্বার?
বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা মিক্স আছে, এই কারণে তুমি ওটাকে কমপ্লেক্স নাম্বার বলতেছো। অথবা তুমি এইভাবে অ্যান্সার দিতে পারো, তুমি এভাবে বলতে পারো যে এইখানে 4টা হলো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, 4কে প্রকাশ করা হয় আর দ্বারা, প্লাস 7 একটা বাস্তব সংখ্যা, 7 হচ্ছে রিয়েল নাম্বার, আর দ্বারা প্রকাশ করা হয়, সাথে একটা আই আছে, আর প্লাস আর আই আছে, আর প্লাস আর আই আছে, আর প্লাস আর আই দ্বারা প্রকাশ করা গেছে, এই কারণে ওটা একটা জটিল সংখ্যা বলতে পারো। আচ্ছা, এখানে একটু ধারণার একটু কম আছে তোমাদের, একটু খেয়াল করো, কোনো একটা সংখ্যাকে এই আকারে প্রকাশ করা গেলে, আর প্লাস আর আই আকারে প্রকাশ করা গেলেই তো তুমি ওটাকে জটিল সংখ্যা বলবা। দেখো তোমার কাছে আছে 4, তাই না? তোমার কাছে আছে 4, তুমি বলছো 4টা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। এবার একটু খেয়াল করো, 4কে কি আমি এইভাবে লিখতে পারি? লিখতে পারি কিনা? 4 + 0i, তা তো 4ই থাকলো। তাহলে এবার খেয়াল করো, 4-এর যে আকার, 4টা একটা কি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, প্লাস 0টা কি বাস্তব সংখ্যা, ইন্টুর সাথে একটা আই আছে। তাহলে 4টাকেও কিন্তু আমরা আর প্লাস আর আই আকারে লিখতে পারতেছি। যেহেতু আর প্লাস আর আই আকারে লিখতে পারতেছো, এটাও কি নাম্বার? এইটাও কমপ্লেক্স নাম্বার। 4টাও একটা কমপ্লেক্স নাম্বার। এবার আসো, তুমি বলছিলা 7i, 7i কে তুমি বলছিলা অবাস্তব সংখ্যা, কারণ আই আছে। এবার খেয়াল করে দেখো তো, 7i কে কি আমি এইভাবে লিখতে পারি না? 0 + 7i। তাহলে একটু খেয়াল করো, 0 হচ্ছে বাস্তব সংখ্যা, প্লাস 7 একটা বাস্তব সংখ্যা, সাথে একটা আই আছে। তাহলে 7i কেও কি আর প্লাস আর আই আকারে লেখা যাচ্ছে না? 7iটাও একটা কি সংখ্যা? 7iটাও একটা কমপ্লেক্স নাম্বার কিনা? তাহলে এবার একটু খেয়াল করো, বাস্তব হোক, অবাস্তব হোক আর জটিল হোক, প্রত্যেকটা সংখ্যায় কি সংখ্যা? কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। পৃথিবীতে অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা বলে কিছু নাই। যত সংখ্যা আছে সবই জটিল সংখ্যা। পৃথিবীতে যত সংখ্যা আছে সবই জটিল সংখ্যা। জটিল সংখ্যার দুইটা পার্ট, একটা হচ্ছে বাস্তব পার্ট, একটা হচ্ছে অবাস্তব পার্ট। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় 7 কি সংখ্যা, 7 একটা জটিল সংখ্যা যার অবাস্তব পার্টটা 0। 7 মানে কি এটা না? তাহলে 7 একটা জটিল সংখ্যা যার অবাস্তব পার্টটা 0। ধরো তোমাকে বলা হয়েছে 5i, 5iটা কি সংখ্যা? তোমার অ্যান্সার হবে 5i একটা জটিল সংখ্যা যার বাস্তব পার্টটা 0। তাহলে পৃথিবীতে সব সংখ্যাই জটিল সংখ্যা। জটিল সংখ্যার অ্যাকচুয়ালি দুটা পার্ট। কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি হয়, এটাকে তুমি যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার বলো, x + iy, এটা যদি কোনো একটা জটিল সংখ্যা হয়, এই জিনিসটাকে আমরা বলবো জটিল সংখ্যার রিয়েল পার্ট বা বাস্তব অংশ, আর এই জিনিসটাকে আমরা বলবো জটিল সংখ্যার ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ। নাও তুলে নাও। টপিক হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ কোনো একটা জটিল সংখ্যাকে আমরা এবার গ্রাফে প্রকাশ করতে চাই। কোনো একটা জটিল সংখ্যাকে গ্রাফে প্রকাশ করতে চাই। একটা জটিল সংখ্যাকে গ্রাফে প্রকাশ করতে চাই। লেখা বন্ধ করবা পুরাপুরি, টপিক শেষ হইলে তারপরে তুলে নিবা। এদিকে খেয়াল করো, আমরা জটিল সংখ্যাকে গ্রাফে প্রকাশ করতে চাই। এর আগে আমরা একটু চিন্তা করি আমরা বাস্তব সংখ্যাকে গ্রাফে প্রকাশ করতে পারি কিনা। বাস্তব সংখ্যাকে গ্রাফে প্রকাশ করতে পারি কিনা এটা আগে চিন্তা করি আমরা। বাস্তব সংখ্যা ছিল 9 10-এ। কেউ কি বাস্তব সংখ্যার সংজ্ঞাটা বলতে পারবা? বাস্তব সংখ্যা কাকে বলে?
যা অবাস্তব নয় তাই বাস্তব। সেদিন এক ব্যাচে বলতেছে একজন, যে সংখ্যা অবাস্তব নয় সেটাই বাস্তব সংখ্যা। হ্যাঁ, বাস্তব সংখ্যার সংজ্ঞা ছিল এরকম, সংখ্যা রেখায় প্রকাশ করা যায় এমন সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। সংখ্যা রেখায় প্রকাশ করা যায় এমন সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। কি রকম দেখো, মনে করো তোমার কাছে এটা একটা সংখ্যা রেখা আছে, এই সংখ্যা রেখা এটা হচ্ছে মূল বিন্দু। এই যে এভাবে প্রকাশ করতে না 1 2 3 এরকম করে যাইতো প্লাস ইনফিনিটি পর্যন্ত, এইদিকে আবার -1 -2 -3 এরকম করে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাইতো। তো এই যে সংখ্যাগুলা বলতেছো 1 2 3 হাফ যাই বলো না কেন, এই সংখ্যাগুলা কি বাস্তব সংখ্যা কিনা? তো বাস্তব সংখ্যার সংজ্ঞা হলো এটা, সংখ্যা রেখায় প্রকাশ করা যায় এমন সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। ধরো তোমাকে একটা বাস্তব সংখ্যা দেওয়া হলো 5, বলা হলো এটা গ্রাফে প্রকাশ করো। বাস্তব সংখ্যার গ্রাফ এটাই 3 4 5। তাহলে 5 যে বাস্তব সংখ্যাটা তাকে তুমি এইভাবে প্রকাশ করো, এই যে এখান থেকে এই পর্যন্ত এই জায়গায় যে সংখ্যাটা আছে এই বাস্তব সংখ্যাটা হচ্ছে 5, এরকম কিনা? তাহলে বাস্তব সংখ্যাকে তুমি প্রকাশ করতে পারো সংখ্যা রেখায়। এবার আমি অবাস্তব সংখ্যাকে প্রকাশ করতে চাই গ্রাফে। এখন তুমি চিন্তা করো, কোনো একটা অবাস্তব সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? অবাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় এই যে r প্লাস আর আই দ্বারা। এই তো, তার মানে আর হচ্ছে বাস্তব পার্ট, বাস্তব পার্ট যেটা সেটাকে আমরা এই সংখ্যা রেখায় প্রকাশ করতে পারবো, বাস্তব সংখ্যা যেটা, আর সাথে আর আই আছে, এটা হলো অবাস্তব পার্ট। তাহলে আমার এখন চিন্তা, অবাস্তব পার্টটাকে তাহলে আমি কোথায় প্রকাশ করব, এই কনসেপ্টটা আগে বের করে নিতে হবে। ধরো ধরো তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে ধরো 3 + 4i, একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে 3 + 4i দিয়ে বললে এটাকে গ্রাফে প্রকাশ করে দেখাও। তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে, তুমি দেখতেছো এটা 3টা একটা বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে পারি। এটা যদি তোমার মূল বিন্দু হয়, এটা যদি মূল বিন্দু হয়, এটা হচ্ছে আমার বাস্তব সংখ্যা প্রকাশ করি, রিয়েল নাম্বারগুলো এখানে প্রকাশ করি। তো এটাকে তো আমি প্রকাশ করতে পারবো, কিন্তু 4i কে কিভাবে প্রকাশ করা যাবে এই কনসেপ্টটা আগে বের করে নিতে হবে। এখন একটু খেয়াল করো, প্রশ্ন হচ্ছে কোনো একটা সংখ্যাকে আমি 180 ডিগ্রি ঘুরাইতে চাই, কোনো একটা সংখ্যাকে 180 ডিগ্রি ঘুরাইতে চাই, কি করতে হবে বলো? -1 দিয়ে গুণ করতে হবে। কোনো একটা সংখ্যাকে 180 ডিগ্রি ঘুরাইতে চাইলে কি করতে হবে? আমি জানি না কি করতে হবে, আমি বের করতে চাই। ধরো এখানে একটা সংখ্যা আছে, তোমার সংখ্যা আছে 2, তুমি এটাকে 180 ডিগ্রি ঘুরাইতে চাও। 2কে তুমি 180 ডিগ্রি ঘুরাইলা, 2কে 180 ডিগ্রি ঘুরাইলে 2 কোন জায়গায় চলে আসবে? 2 -2 চলে আসবে। তাহলে বলো তো কত দ্বারা গুণ করলে 180 ডিগ্রি ঘুরে গেছে? -1 দ্বারা গুণ করা লাগছে, এটাকে -1 দ্বারা গুণ করা লাগতেছে। আবার ধরো তোমার কাছে এখানে একটা সংখ্যা আছে, সংখ্যা হলো 5। হ্যাঁ, তুমি চাইলা 5কে 180 ডিগ্রি ঘুরাইতে, তাহলে 5 যদি 180 ডিগ্রি ঘুরে 5 কোথায় চলে আসবে? 5 চলে আসবে -5-এ। তাহলে -5-এ নিয়ে আসতে হইলে কত দ্বারা গুণ করা লাগতেছে? -1 দ্বারা। তাহলে আরেকভাবে বলা যায় যে -1 দ্বারা গুণ করলে সংখ্যাটা কত ডিগ্রি ঘুরে যায়? 180 ডিগ্রি। আচ্ছা, থাকলো এই কথা, -1 দ্বারা গুণ করলে কোনো একটা সংখ্যা ঘুরে যাচ্ছে 180 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কত দ্বারা গুণ করলে 90 ডিগ্রি ঘুরবে? 0.5 না, হাফ দ্বারা নয়, বলো, বলতে থাকো। না, 0 দ্বারা নয়,
তারপরে বলো আর কি অ্যান্সার আছে? আই দ্বারা কেন? আমি অ্যাকচুয়ালি জানি না কত দ্বারা গুণ করলে, আমি বের করতে চাই এটা। কি কোশ্চেন করছিলাম? কত দ্বারা গুণ করলে 90 ডিগ্রি ঘুরে, এটাই তো কোশ্চেন করছিলাম। কত দ্বারা গুণ করলে 90 ডিগ্রি ঘুরে। জিরো দ্বারা যে বলতেছো, জিরো দ্বারা বলতেছো, তাহলে একটু খেয়াল করো। ধরো এখানে একটা সংখ্যা আছে 1, 1 যদি 90 ডিগ্রি ঘুরে, 1টা এখান থেকে 90 ডিগ্রি ঘুরে এই যে এই পয়েন্টটাতে আসবে, এখানে আসতে হবে। আর তুমি যদি জিরো দ্বারা গুণ করো, 1টা এখানে চলে আসবে, জিরোতে চলে আসবে, তাহলে 90 ডিগ্রি ঘোরা হইল না। 1টা যদি 90 ডিগ্রি ঘুরে এখান থেকে এই যে এইখানে আসা লাগবে 90 ডিগ্রি ঘুরতে হইলে। তা আমি জানি না কত দ্বারা গুণ করলে 90 ডিগ্রি ঘুরবে, আমি বের করতে চাই। তা আমি ধরে নিচ্ছি x দ্বারা গুণ করলে 90 ডিগ্রি ঘুরে। কোনো একটা সংখ্যাকে x দ্বারা গুণ করলে 90 ডিগ্রি ঘুরে, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে বলো তো x এর মান বের করলেই ক্লিয়ার কিনা? x এর মান বের করলেই হচ্ছে। তাইলে ধরো একটা সংখ্যা আছে 1, 1কে আমি গুণ করলাম x দ্বারা, 1কে আমি গুণ করলাম x দ্বারা, x দ্বারা গুণ করলে কত ডিগ্রি ঘুরে? 90 ডিগ্রি। তাহলে 1কে x দ্বারা গুণ করলে 1 এখানে চলে আসবে 90 ডিগ্রি ঘুরে। তাহলে এখানে কত দ্বারা গুণ করছো? x দ্বারা। ওকে, আমি এখানে আবারও x দ্বারা গুণ করতেছি, আবারও x দ্বারা গুণ করতেছি। তাহলে 1কে কয়বার x দ্বারা গুণ করলাম? দুইবার x দ্বারা। প্রথমবার x দ্বারা গুণ করলে 90 ডিগ্রি ঘুরছে, আবার x দ্বারা গুণ করলে আবার 90 ডিগ্রি ঘুরছে। তাহলে টোটাল কত ডিগ্রি ঘুরছে? 180 ডিগ্রি যদি ঘুরে 1 কোথায় চলে আসবে? -1 এ চলে আসবে কিনা? তাহলে 1কে যখন দুইবার x দ্বারা গুণ করছো, 1 হয়ে যাচ্ছে কি? 1 হয়ে যাচ্ছে -1। তাহলে দেখো তো x স্কয়ার সমান লেখা যাচ্ছে, x স্কয়ার সমান লেখা যাচ্ছে -1। তাহলে x সমান লেখা যাচ্ছে রুট ওভার -1। আর রুট ওভার -1টা কি? রুট ওভার -1টা হচ্ছে i। তাহলে x দ্বারা গুণ করলে কত ডিগ্রি ঘুরতেছিল ধরে নিছিলা? 90 ডিগ্রি। তাহলে x এর মান কি পাইছো? i। তার মানে ভাই i দ্বারা গুণ করলে সংখ্যাটা কত ডিগ্রি ঘুরে? কোনো একটা সংখ্যাকে -1 দ্বারা গুণ করলে ঘুরে 180 ডিগ্রি। কোনো একটা সংখ্যাকে i দ্বারা গুণ করলে সংখ্যাটা ঘুরবে 90 ডিগ্রি। পরে তুলবা, আমি শেষ করি আগে, তোলার সময় দিব যথেষ্ট পরিমাণে। এখন যদি জিজ্ঞেস করি কোনো একটা সংখ্যাকে কত দ্বারা গুণ করলে 120 ডিগ্রি ঘোরে, কোনো একটা সংখ্যাকে কত দ্বারা গুণ করলে 5 ডিগ্রি ঘোরে, সবগুলাই বের করা যায়। আমরা আস্তে আস্তে আরো একটু বড় হয়ে শিখব, ঠিক আছে? আপাতত তুমি এটা জানো যে কোনো একটা সংখ্যাকে i দ্বারা গুণ করলে সংখ্যাটা কত ডিগ্রি ঘোরে? 90 ডিগ্রি ঘোরে। আচ্ছা, আমরা যে টপিকে ছিলাম সেটা হচ্ছে কোনো একটা জটিল সংখ্যাকে আমরা গ্রাফে প্রকাশ করতে চাচ্ছিলাম। কোনো একটা জটিল সংখ্যাকে তুমি r প্লাস আর আই দ্বারা প্রকাশ করতে পারো। তার মধ্যে দুটা জিনিসকে গ্রাফে প্রকাশ করতে হবে, এটা দেখে বুঝে যায়। একটা হচ্ছে এই আরটাকে গ্রাফে প্রকাশ করতে হবে, আর হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা একটু আগে দেখছি বাস্তব সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করা যায়। তাহলে এই সংখ্যা রেখায় আমরা যে বাস্তব সংখ্যা প্রকাশ করব। এখন আরো একটা জিনিসকে প্রকাশ করতে হবে পুরা জটিল সংখ্যাটা প্রকাশ করতে হইলে। আর কাকে প্রকাশ করতে হবে? আর আই কে। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল তাহলে আর আই কে আমরা কোন দিকে প্রকাশ করব? তাহলে খেয়াল করো একটু, এখানে একটু খেয়াল করো যে এটা তো আর কে তুমি এই বরাবর প্রকাশ করছো। এখন আর এর সাথে কত দ্বারা গুণ আছে? আই দ্বারা গুণ আছে। তাহলে আর কে আই দ্বারা গুণ করলে কত ডিগ্রি ঘুরাই দিবে? তাহলে আর যদি এই বরাবর হয়, আর আই কি 90 ডিগ্রি ঘুরে এই বরাবর হয়ে যাবে না? আর আই কি এই বরাবর হবে কিনা বলো? তাহলে এইটা যদি আর হয়, এই বরাবর হবে তোমার আর আই। এবার একটু দেখো, তোমাকে কোনো একটা জটিল সংখ্যা দেওয়া ছিল, মনে করো কোনো একটা জটিল সংখ্যা দেওয়া ছিল, এটা ধরো ছিল 3 + 4i। এটাকে আমরা গ্রাফে প্রকাশ করব। কিভাবে করব? বাস্তব মানটা কত? 3। তাহলে বাস্তব অক্ষ বরাবর যাবে 3 ঘর, 1 2 3। বাস্তব অক্ষ বরাবর যাবে 3 ঘর,
আর আই অক্ষ বরাবর বা অবাস্তব অক্ষ বরাবর কয় ঘর যাবে? আর অবাস্তব অক্ষ কোন বরাবর? এই যে উপরের দিকে 1 2 3 4 এই জায়গায় যে পয়েন্টটা এটা হচ্ছে 3 + 4i। তাহলে মূল বিন্দু থেকে তুমি যদি ডিরেকশন দিয়ে দাও এই যে এই ডিরেকশনে, অ্যাকচুয়ালি ওই পয়েন্টটা তো না, এই যে এই রেখাটাই নির্দেশ করে 3 + 4i কে। তোমরা তো ভেক্টর পড়ো নাই, তাই না? ভেক্টর এখানেই দেখো, কোনো একটা সংখ্যার ক্ষেত্রে ধরো 5কে আমরা এই যে এই মাথায় এইভাবে এই বিন্দু দিয়ে প্রকাশ করি, অ্যাকচুয়ালি এই রেখাটাই 3 + 4i নির্দেশ করে। আমরা আর এইখানে এই পয়েন্টটা নিব 3 + 4i এর পয়েন্ট। ধরো দেখো একটু ক্লিয়ার হও, ধরো তোমাকে একটা জটিল সংখ্যা বলছে 5 - 3i, তোমাকে বলছে এটাকে গ্রাফে প্রকাশ করো। তা তুমি দেখতেছো 5 হলো বাস্তব মান, তাহলে বাস্তব অক্ষ বরাবর যাবে 5 ঘর, 1 2 3 4 5, 5 হলো বাস্তব মান। আর অবাস্তব অক্ষ বরাবর কত যাবে? নিচের দিকে কয় ঘর? তাহলে -1 -2 -3, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টে পাবা তুমি 5 - 3i। মূল বিন্দু থেকে এইভাবে ডিরেকশন দিয়ে দিবা তুমি এটার ডিরেকশন এইভাবে দিয়ে দিবা। এই জায়গাটা হলো 5 - 3i নির্দেশ করতেছে। ধরো তোমাকে একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বললাম, এটা -3 + 4i, এটা কেমন হবে? -3 + 4i, তাহলে x এর মান কি বা বাস্তব মানটা কি? -3, তাহলে -1 -2 -3 + 4i, প্লাস মানে কি উপর দিকে উঠবে 1 2 3 4, এই পয়েন্টে যে জটিল সংখ্যাটা পাবা সেটা হবে -3 + 4i। সেটা তুমি যখন গ্রাফে দেখাবা মূল বিন্দু থেকে এরকম ডিরেকশন দিয়ে দিবা, -3 + 4i এর ডিরেকশন হচ্ছে এটা। আচ্ছা বলো দেখি, তোমাকে যদি কোনো একটা জটিল সংখ্যা এটা দেই, একটা জটিল সংখ্যা দিলাম -3i, এটা কোথায় হবে? নিচের দিকে হবে কিনা? বাস্তব মানটা কত? বাস্তব অক্ষ বরাবর যাবে না, বাস্তব মানটা নাই। আর অবাস্তব মানটা -3, তাহলে -1 -2 -3, এই পজিশনে যেটা হবে সেটা হবে তোমার -3i। তুমি এটার ডিরেকশনটা এইভাবে দিয়ে দিবা, মূল বিন্দু থেকে এর অবস্থানটা হচ্ছে এই যে এখানে। ধরো বললাম ধরো i কোথায় যাবে? কোথায় যাবে বলো? শূন্যতে না, মূল বিন্দুতে না, এটা ভুল ধারণা। এইটা অ্যাকচুয়ালি 0 + 1i, 0 + 1i, বাস্তব মানটা কত? 0, তাহলে বাস্তব অক্ষ বরাবর যাবে না। আর অবাস্তব অক্ষ বরাবর এই যে কয় ঘর উঠবে? 1 ঘর উঠবে, এই যে 1 ঘর উঠবে, এই জায়গায় হবে i, এই যে i এখানে থাকে i। যদি বলি 2i, যদি বলি 2i, তাহলে কয় ঘর উঠবে? এই যে 2iটা তোমার আর 1 ঘর উঠবে এখানে, 2i এর ডিরেকশন যদি দিয়ে দাও তাহলে এখান থেকে এই যে এটা হবে 2i। প্রকাশ করা কি বুঝছো? আর একটা দেখাই, ধরো এরকম আছে -3 - 2i, কোন চতুর্ভাগে যাবে বলো তো? চতুর্থ। -3 আগে আসো, -1 -2 -3 -2i -1i -2i, এই জায়গায় যে জটিল সংখ্যা হবে সেটা হবে -3 -2i। মূল বিন্দু থেকে যার ডিরেকশন তুমি এইভাবে দিয়ে দিবা, তুলে নাও। দেখো একটু সামারি করে দেই কি কি বলছি। আমি ফার্স্ট বলছি যে জটিল সংখ্যা কি জিনিস, যে সংখ্যায় বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা দুটো সংযুক্ত থাকবে সেটা হচ্ছে জটিল সংখ্যা। তারপরে অ্যাকচুয়ালি দেখলাম যে সব সংখ্যাই অ্যাকচুয়ালি জটিল সংখ্যা। জটিল সংখ্যার মধ্যে অ্যাকচুয়ালি দুটো পার্ট হয়, একটা হলো বাস্তব সংখ্যা, একটা হলো বাস্তব পার্ট, আর একটা হলো অবাস্তব পার্ট। তারপরে আমরা দেখলাম যে কোনো একটা সংখ্যাকে -1 দ্বারা গুণ করলে 180 ডিগ্রি ঘুরে, i দ্বারা গুণ করলে 90 ডিগ্রি ঘুরে। এবং সেই কনসেপ্ট অনুযায়ী
আমরা কোনো একটা জটিল সংখ্যাকে গ্রাফে প্রকাশ করা শিখলাম। গ্রাফের এই যে অক্ষটা, এই অক্ষটাকে আমরা বাস্তব অক্ষ বলবো, কারণ এখানে বাস্তব সংখ্যা প্রকাশ করি, বা এটা সংখ্যা রেখা, অ্যাকচুয়ালি বাস্তব অক্ষ বলবো, বা ইংলিশে আমরা এটাকে বলবো রিয়েল এক্সিস। রিয়েল এক্সিস। আর আই দ্বারা গুণ করলে যেটা হয়, এটাকে আমরা অবাস্তব অক্ষ বলতেছি, অবাস্তব অক্ষ, বা এটাকে ইংলিশে বলবো আমরা ইমাজিনারি এক্সিস। ঠিক আছে? তো এখন এইখানে যদি তোমার কোনো একটা জটিল সংখ্যা থাকে, একটা ধরো জটিল সংখ্যা এরকম আছে 2 + 3i, আমি তোমাদেরকে দেখাইলাম এই 2 + 3i কে তুমি কিভাবে গ্রাফে প্রকাশ করবা। সিস্টেম হচ্ছে বাস্তব মানটা আগে বাস্তব অক্ষ বরাবর বসাইতে হবে, বাস্তব অক্ষ বরাবর যাবে 2 ঘর, আর অবাস্তব অক্ষ বরাবর যাবে 3 ঘর, 1 2 3। তাহলে 2 + 3i এর অবস্থানটা অ্যাকচুয়ালি এরকম, 2 + 3i এর অবস্থানটা অ্যাকচুয়ালি এরকম। মূল বিন্দু থেকে এই যে এটা হলো 2 + 3i এর অবস্থান, অর্থাৎ এই যে লাইনটা এইটাই 2 + 3i কে নির্দেশ করে। আমরা যদিও এখানে পয়েন্টটাকে নির্দেশ করাইতেছি এখানে, তবে এই লাইনটা 2 + 3i কে নির্দেশ করে। এখন একটু দেখো, বাস্তব অক্ষটা আমার যদি x অক্ষ হয়, বাস্তব অক্ষটাকে তুমি যদি x অক্ষ চিন্তা করো, অবাস্তব অক্ষটা আমার না y অক্ষ না, এটা z অক্ষ। এখন z অক্ষ তোমরা ভেক্টরে পড়বা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পড়বা ভেক্টরে। ভেক্টরে গিয়ে 3টা অক্ষ পড়বা, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। z অক্ষটা অ্যাকচুয়ালি কোন দিকে আমি একটু বুঝাই দেই। z অক্ষটা হচ্ছে এই যে বোর্ডের এই দিকে বাহিরে অথবা বোর্ডের ভিতরের দিকে, বুঝছো? এইটা হচ্ছে z অক্ষ। আর যেহেতু এইটা z অক্ষ, এই কারণে যে ডায়াগ্রামটাতে তুমি প্রকাশ করলা, এই যে ডায়াগ্রামটাতে তুমি জটিল সংখ্যাকে প্রকাশ করলা, এইটাকে বলা হয় জেড প্লেন। প্লেন মানে উড়ে যাওয়ার প্লেন না, প্লেন মানে হচ্ছে সমতল বা তল। আর এটাকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হলো আরগন চিত্র বা আরগন ডায়াগ্রাম। এটা একটু লিখে নাও। যেহেতু এটা জেড প্লেন, এই কারণে অনেক সময় দেখবা কোনো একটা জটিল সংখ্যাকে নরমালি জেড দ্বারা প্রকাশ করতেছে। ম্যাক্সিমাম আমরা ম্যাথ যখন করতে যাব দেখবা এরকম লেখা আছে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, কোনো একটা জটিল সংখ্যাকে এরকম জেড দ্বারা প্রকাশ করা হবে। ওই অবাস্তব অক্ষটা জেড অক্ষ বরাবর কাজ করে। হইছে? তো এই চিত্রটাকে বলা হবে আরগন ডায়াগ্রাম বা আরগন চিত্র বা জেড প্লেন বলা হবে। কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা। ছোট্ট একটা টপিক, কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা। অনুবন্ধী মানে অ্যাকচুয়ালি সহজ বাংলা ভাষায় বিপরীত। কোনো একটা জটিল সংখ্যার আয়ের সামনে যে চিহ্নটা থাকে ওটা যদি জাস্ট বিপরীত করে দাও, যে জটিল সংখ্যাটা পাবে ওটাকে অনুবন্ধী বলা হয়। ধরো তোমার কাছে একটা জটিল সংখ্যা আছে, এটা
3+4i, এটা একটা জটিল সংখ্যা আছে, তোমাকে বলা হলো এর অনুবন্ধী কত, জাস্ট i এর চিহ্নটা চেঞ্জ করে দিবা। 3 - 4iটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা, আর কিছুই না, এটুকুই। জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় z দ্বারা, আর অনুবন্ধী জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় z বার দ্বারা। এরকম ধরো তোমার কাছে একটা জটিল সংখ্যা আছে z = -1 - 2i, বলো তো অনুবন্ধীটা কি হবে? এটা কিন্তু চেঞ্জ হবে না, বাস্তব পাটা এরকমই থাকবে, শুধু i এর সামনের চিহ্ন চেঞ্জ হবে। এটা ধরো তোমার কাছে কোনো একটা অনুবন্ধী জটিল সংখ্যা আছে, জাস্ট ধরো i হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। মেইন জটিল সংখ্যা কোনটা? z হবে -i, তাহলে এটার অনুবন্ধী ওটা না, তাহলে ওটার অনুবন্ধী এটা। ধরো তোমাকে একটা জটিল সংখ্যা দেওয়া আছে z = 3 - 2i, এটা একটা জটিল সংখ্যা, তুমি এর অনুবন্ধী করলা, অনুবন্ধী করলে কি আসবে? 3+2i, একে আবার অনুবন্ধী করলা, আবার অনুবন্ধী করলে কি আসবে? 3 - 2i, তার মানে কি চলে আসবে? z চলে আসবে। মানে দুইবার যদি কনজুগেট করো তাহলে অরিজিনাল যে কমপ্লেক্স নাম্বারটা ওটাই পাওয়া যায়। যদি বাংলা সংজ্ঞা লিখে নিতে চাও এভাবে লিখে নিতে পারো, z = x + iy হলে z বার = x - iy কে কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয়। কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয়। বুঝছো এটুকু? নাও, যে টপিক থেকে ম্যাথ আসে এবার সেই টপিক দেখা যাক। কি দেখবে আরো? দেখো এই টপিক থেকে ম্যাথ হয় পরীক্ষায়। লাস্ট টপিক হচ্ছে a + ib আকারে প্রকাশ, মানে কোন একটা জটিল সংখ্যার আকারে প্রকাশ। লেখা বন্ধ করো, এবার একটু দেখবা, এইখান থেকে ম্যাথ হবে। ধরো কোনো দুটা জটিল সংখ্যা যোগ আকারে আছে, যাও দুটা জটিল সংখ্যা যোগ আকারে আছে, দাঁড়াও একটু, তো এদিকে খেয়াল করো, a + ib আকারে প্রকাশ। জটিল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কি আকারে প্রকাশ করা হয়? a + ib আকারে না,
তো আমি অ্যাকচুয়ালি এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে বলতেছি, মানে তোমাকে বলতেছি জটিল সংখ্যার আকারে প্রকাশ করো। তুমি এখন কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, ভাই এটা তো জটিল সংখ্যাই আছে, একে আবার জটিল সংখ্যার আকারে কিভাবে প্রকাশ করব? এ প্লাস আই বি আকার মানে শুধুমাত্র একটাই বাস্তব পার্ট থাকবে এবং একটাই অবাস্তব পার্ট থাকবে, একটা করে পার্ট থাকতে হবে। কিন্তু এখানে দেখো দুটা বাস্তব পার্ট আছে এবং দুটা অবাস্তব পার্ট আছে, এগুলোকে একটাতে নিয়ে আসতে হবে। তো দুটা জটিল সংখ্যা যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, গুণ থাকতে পারে, ভাগ থাকতে পারে। তো একটু দেখাই সবগুলা। তো ধরো দুটা জটিল সংখ্যা যোগ আকারে আছে, আমি জাস্ট নর্মাল যোগ করবো আর কিচ্ছু না। ধরো এরকম 3 + 4i + 2 - 2i, বাস্তব মান দুটো একসাথে যোগ হবে। বাস্তব মান কত? 5 হচ্ছে, আর অবাস্তব দুটো একসাথে যোগ করো 5 + 2i। এই যে দেখো এটা হলো a প্লাস i, এই যে এটা হলো তোমার b, a প্লাস আই বি আকারে প্রকাশ করা হলো। ঠিক আছে, এটা হলো যোগের ক্ষেত্রে, দুটা জটিল সংখ্যা যোগ থাকলে তুমি a প্লাস আই বি আকারে প্রকাশ করছো। এবার আসো বিয়োগ দেখি। তাহলে 3 + 4i, এটা একটা জটিল সংখ্যা, এর সাথে বিয়োগ আছে 2 - 3i, দুটা জটিল সংখ্যা বিয়োগ আছে, জাস্ট নর্মাল বিয়োগ আর কিচ্ছু না। 3 + 4i - 2 + 3i, 3 - 2 1 প্লাস, এই দেখো a প্লাস আই বি আকার, একটাই বাস্তব পার্ট একটাই অবাস্তব পার্ট আসছে, এটা হলো a প্লাস আই বি আকার গেল। এবার আসো গুণ থাকতে পারে দুটা জটিল সংখ্যা। ধরো এরকম আছে 3 + 4i, এর সাথে গুণ আছে 2 + 5i। এই যে দুটা জটিল সংখ্যা মনে করো গুণ আছে, জাস্ট নর্মাল গুণ আর কিচ্ছু না। দেখো তুমি যদি গুণ করো তাহলে 3 × 2 = 6 হবে, 15 হবে, 15i হবে, 8i হবে, 20i² হবে। i² এর মান কত ছিল? i² এর মান ছিল -1, তাহলে 6, এই দুটা যোগ করলে কয়টা i আসে? 23টা i আসে। আর i² এর মান ছিল -1, তাহলে এটা হয়ে যাবে কি -20, এই দুটা যোগ করো তো কত থাকে? -14 প্লাস, এটা হলো a প্লাস আই বি। তাহলে যোগ বিয়োগ গুণ থাকলে নর্মাল যোগ বিয়োগ গুণ করলে হয়ে যাবে, বুঝছো? তোমার কি মনে হয় এগুলো আসবে? এটা একটাও আসবে না, আসবে ভাগ। শিখতে হবে এটা। দেখো এদিকে দেখো, এই যে দুটা জটিল সংখ্যা ভাগ আকারে আছে, এটাকে a প্লাস আই বি আকারে নিয়ে আসবা তুমি। তো মনে রাখবা জটিল সংখ্যার যে ম্যাথই করো না কেন, এরপরে যে ম্যাথই করো না কেন, নিচে কখনো আমরা আই যুক্ত টার্ম রাখবো না। ভাগের নিচে কখনো আই যুক্ত টার্ম রাখবো না। এর আগেও করছো এই কাহিনীটা, 1/i এর মান বের করছিল না? 1/i এর মান কেন বের করছিল জানো? কারণ এই যে নিচে আই যুক্ত টার্ম আছে, নিচে আই যুক্ত টার্ম আমি রাখবই না। তাহলে এটার জন্য কি করতে হয়? নিয়ম ফিক্সড। নিয়মটা হচ্ছে নিচেরটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়। নিচেরটার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করতে হয়। আগে এটা পুরোটা দেখবা। নিচেরটার অনুবন্ধী কি বলো তো? আগে দেখো 2 + 3i আছে এখানে, নিচেরটার অনুবন্ধী হচ্ছে 1 + 2i, এখানে আছে 1 - 2i × 1 + 2i হবে। দেখো নিচে একটা সূত্র বসছে, a + b × a - b, a² - b², a² হচ্ছে 1 আর -b² হবে তোমার 4, i² হবে। উপরে জাস্ট গুণ করে দিব। উপরে যদি গুণ করো তাহলে হবে 2 + 4i + 3i + 6i²। i² এর মান হচ্ছে -1 বসায় দিব।
তাহলে 2 প্লাস কয়টা আই হচ্ছে 7i, আই স্কোয়ারের মান বসাও, তাহলে -6, 1 -4 আই স্কোয়ারের মান বসাও -1, 5, তাহলে এরকম হচ্ছে 2 থেকে 6 বাদ দাও, -4 প্লাস 7i বাই 5। এখন তুমি এরকম আসার পর এটাকে এইভাবে লিখবা -4/5, দেখো -4/5 প্লাস 7/5i লিখতে পারো কিনা, প্লাস 7/5i, তাহলে এটা তোমার হচ্ছে এর মান প্লাস আই, এটা হচ্ছে তোমার বির মান, যে এ প্লাস আই বি বা এ প্লাস বি আকারে প্রকাশ করলাম। চলো সরে গেছে, ঠিক করে দাও, একটু আস্তে করে টান দাও, ঠিক হয়ে যাবে, হয় না? ওটা সমস্যা নেই। পরে আজকে করাবো না ওটা, এই শেষ না, দেরি আছে, আরো অনেক দেরি আছে। টপিক তো শেষ করতে দিবা, এটা শেষ করবো না আজকে। পড়ানোর সময় ক্যামেরার চার্জের সমানুপাতিক, আচ্ছা কথা। কয় পার্সেন্ট আছে দেখো তো, শেষ হয়েছে? দেখো আর একটা করাই, তারপরে করতে দিচ্ছি। ধরো এরকম ভাগ আকারে আছে, কত দিয়ে গুণ করবা বলো দেখি? নিচেরটার বিপরীতটা দিয়ে। 3 - 2i আছে এখানে, গুণ করে দিব 1 প্লাস আই দ্বারা, সরি গুণ করে দিব 1 - i দ্বারা, 1 প্লাস আই ইন্টু 1 - i। নিচে দেখো সূত্র বসে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার হচ্ছে 1, বি স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার, উপরে জাস্ট নর্মাল গুণ, 3 - 3i মাইনাস 2i প্লাস 2i স্কোয়ার, 3 - 5i, i স্কোয়ার মান -1, তাহলে -2, 1 i স্কোয়ারের মান -1, 3 - 2 মানে 1, -5i ডিভাইডেড বাই 2, এটাকে লাস্টে গিয়ে তুমি এভাবে লিখবা 1/2 মাইনাস 5/2i। একটা করে দাও দেখি। ফাইভ মাইনাস আই ডিভাইডেড বাই 2 প্লাস 3i করে অ্যান্সার বলো।
কত আসছে? দেখো তো এরকম আসছে কিনা। 7/13 মাইনাস 17/13i আসছে কিনা? এটা করো দেখি। কিছুই না, আগে মাঝখানে ভাগের কাজ করো, কিউব পরে, কিউবের চিন্তা পরে। ভাগের জন্য কি করতে হয় সেটা আগে করো। যেহেতু আছে 1 প্লাস আই, আমরা গুণ করে দিব হচ্ছে 1 মাইনাস আই দ্বারা। আই হবে অ্যান্সার। হ্যাঁ, নিচে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস আই স্কোয়ার হবে। উপরে যদি গুণ করে দাও 1 মাইনাস আই প্লাস আই স্কোয়ার হবে, এর উপরে কিউব হবে। তাহলে এরকম আসে 1 মাইনাস 2i, আই স্কোয়ারের মান আসে -1, 1 আই স্কোয়ারের মান -1, তার উপরে কিউব। 1 আর 1 কেটে যাবে, -2i বাই 2 থাকতেছে, তার উপরে কিউব। 2 আর 2 কাটবে, থাকে -i তার উপরে কিউব, এটা হবে -i কিউব। আই কিউবের মান কত ছিল? আই কিউবের মান -i, পুরাপুরি অ্যান্সারটা হবে +i। বুঝছো? বুঝো না কোথায় বলো? এই বুঝছো কিনা? আচ্ছা, তো বুঝে এবার চলে গেছো তুমি পরীক্ষা দিতে, এবং বুয়েটে প্রশ্ন আসছে এটা। এটা করো। করো, ট্রাই করো। তোমার কি মনে হয় যে ক্যালকুলেটরে হবে? করা যাবে, কিন্তু তুমি পারবা না, আমি বলে দিলে পারবা। ট্রাই করে দেখো, স্ট্যাক এরর লেখা দেখাবে। এই এখান থেকে এখানে কেমনে আই হইল? এটা 1 থেকে এটা আই কেমনে হইল?
বলো অ্যান্সার কি? কি আসে? আই হবে অ্যান্সার। এদিকে খেয়াল করো, এই আগের যে কয়টা ম্যাথ করাইছি এইগুলার মধ্যে সব থেকে ইজি ম্যাথ হচ্ছে এটা, আগের গুলার থেকে এটা ইজি, খালি লাস্ট থেকে লসাগু করে গেলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। তাও যদি না করো আরো সহজ বুদ্ধি আছে, দেখো তো গতদিন পড়াইছিলাম না 1/i এর মান কত? 1/i এর মান পড়াইছিলাম কিনা? 1/i এর জায়গায় আগে মান বসাও -i, তাহলে এটা এরকম হবে 1 - 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/i এর মান বসাই দিবা -i, তাহলে এটা হয়ে যাবে +i। এখন শুধু উপরের দিকে লসাগু করতে থাকো, হয়ে যাবে 1 ডিভাইডেড বাই লসাগু হচ্ছে 1 + i, এটা হলো লসাগু, তাহলে এখানে হবে 1 + i -1, 1 আর 1 কেটে যাবে, এই টার্মটা উপরে উঠে যাবে, 1 মাইনাস উপরে উঠে যাবে 1 + i ডিভাইডেড বাই নিচে হবে তোমার শুধু i থাকবে। আরেকবার লসাগু করো, আরেকবার যদি লসাগু করো, লসাগু হচ্ছে i, তাহলে i -1 -i, তাহলে থাকতেছে -1/i, এই i আর i কাটবে, তাহলে মাইনাস থাকলেও 1/i এর মান হচ্ছে -i, তাহলে অ্যান্সার হবে +i। জাস্ট লাস্ট থেকে লসাগু করলে অ্যান্সার মিলে যাবে, আর কিচ্ছু না। আর একটা ট্রাই করো, টপিকটা শেষ করতে দাও তো অন্তত, পরের দিন আবার এই টপিক পড়াবো না তো। যাবা আর একটু 2 মিনিট, এটা করো দেখি। আজকে না, অ্যান্সার হচ্ছে 0। গতদিন যে এত শখ করে একটা স্পেশাল ফরম্যাট পড়াইলাম আর বলে দিছিলাম যে অ্যাডমিশনে এগুলা লাগে, হ্যাঁ পড়াইছিলাম না 1/i এর মান কত? -i, 1/i মানে কি i ইনভার্স না? i ইনভার্সের মান কত? -i, এই যে দেখো তাহলে i, এই যে i ইনভার্সের মান কত? -i, i প্লাস 2i ইনভার্স কি থাকলো? থাকলো উপরে কি আসছে? 0/something, 0। এটা বাসা থেকে করে নিয়ে আসবা। আর একটা কথা, আজকে যা যা করাইছি সবই ক্যালকুলেটরে করা যাবে। শেখাবো, শেখার জন্য আগে ক্যালকুলেটরগুলো কিনে নাও। ক্যালকুলেটরটা কিনে নিবা আগে।